পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে প্রতি মাসে 20,000 টাকা আয় করতে পারবেন। তবে যারা অবসরপ্রাপ্ত ব্যক্তি তাদের জন্য কিন্তু এই স্কিমটি খুবই উপকারী। যারা যারা এই স্কিমের সুবিধা ভোগ করতে চাইছেন, অর্থাৎ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুবিধা ভোগ করতে চাইছেন এবং জানতে চাইছেন যে তার জন্য কি কি যোগ্যতা থাকা দরকার এবং কিভাবে আপনি আবেদন করবেন, তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব A to Z। আপনার কোনো রকম প্রশ্ন মনের মধ্যে থাকবে না। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু পুরোটা জানতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করেন। প্রথমেই যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম কি। তো এই স্কিমটি 2004 সালে ভারত সরকার চালু করেছিল, যেখানে এই স্কিমের মাধ্যমে অবসরপ্রাপ্ত বৃদ্ধ বয়স্ক যারা রয়েছেন তাদের একটা মাসিক ইনকামের উৎস হিসাবে এই স্কিমটি কাজ করবে, যেখানে অবসরপ্রাপ্ত বৃদ্ধ বয়স্কদের একটা নিরাপত্তা প্রদান করবে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। তো এখানে কিন্তু আপনারা চাইলে অবশ্যই আবেদন করতে পারবেন এবং এই স্কিমটির মধ্যে রয়েছে নিরাপদ এবং অর্থাৎ নিরাপদভাবে আপনি কিন্তু এখানে ইনভেস্ট করতে পারবেন। নিরাপদ এবং ঝুঁকিবিহীন রিটার্ন যুক্ত এই স্কিম, যেখানে আপনি সহজেই রিটার্ন পেয়ে যাবেন এবং যেহেতু ভারত সরকার অনুমোদিত, তাই এখানে কিন্তু কোনো রকম ভয় বা কোনো রকম টাকা ডুবে যাওয়ার চান্স কিন্তু নেই। এরপর রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করার সুবিধা। প্রথমেই বলে রাখি, এটি সম্পূর্ণ ভারত সরকার দ্বারা পরিচালিত। 2 নম্বর রয়েছে, এখানে কিন্তু আপনি সম্পূর্ণ নিরাপদভাবে বিনিয়োগ করতে পারবেন। 3 নম্বর, ভালো সুদ পাওয়া যাবে। 4 নম্বর রয়েছে, এখানে আপনি কিন্তু প্রতি মাসে আয় করার আপনার সুযোগ থাকবে। এরপরে রয়েছে 5 নম্বর, যেটা এখানে গ্যারান্টিযুক্ত রিটার্ন পাবেন, অর্থাৎ এখানে বিনিয়োগ করলে আপনি নিশ্চয়ই রিটার্ন পাবেন, টাকা ডুবে যাওয়ার কোনো চান্স থাকবে না। 5 নম্বর রয়েছে, এখানে আপনি খুব সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন বা অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারবেন। তো এটার জন্য আপনি যে কোনো পোস্ট অফিসে বা যে কোনো পোস্ট অফিসের শাখায়, এছাড়াও সরকার অনুমোদিত যে কোনো ব্যাংকে কিন্তু আপনি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এটা একটা রয়েছে ভালো রকম সুবিধা আপনাদের। এরপর রয়েছে কারা কারা এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রথমেই বলে রাখি, আপনার বয়স বা যেসব ব্যক্তির বয়স 60 বছর হয়ে গেছে তারা কিন্তু এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। দ্বিতীয়ত রয়েছে কোনো অবসরপ্রাপ্ত ব্যক্তি যার অবসর হয়ে গেছে, অর্থাৎ রিটায়ার হয়ে গেছে, কিন্তু তার বয়স 55 বছর ঊর্ধ্বে, এখনো 60 বছর হয়নি, তার মধ্যেই রিটায়ার করে গেছেন, সেক্ষেত্রেও তিনি কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে তার জন্য বিশেষ কিছু শর্ত রয়েছে, যে শর্তগুলো আপনাদের মেনে নিতে হবে। অর্থাৎ অবসর হওয়ার পর 55 থেকে 60 বছর মধ্যে যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে অবসরের 1 মাসের মধ্যে আপনি কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন। 3 নম্বর রয়েছে, আপনি যদি ভারতীয় সৈনিক হিসেবে কাজ করেন, সেক্ষেত্রে আপনার 50 বছরের মধ্যে যদি আপনি অবসর হয়ে থাকেন বা 50 বছর আপনার বয়স হলে তারপরেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, 50 থেকে 60 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে এবং অবসর হয়ে থাকে, তাহলে তার 1 মাসের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। তো এই ছিল এখানে কারা কারা আবেদন করতে পারবেন সেটা। এবার বলে রাখি, এখানে আপনি চাইলে এটা আপনি জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন, অর্থাৎ এককভাবেও খুলতে পারেন এবং জয়েন্ট অ্যাকাউন্টও আপনি চাইলে খুলতে পারেন। এবার হচ্ছে কোথায় কোথায় আপনি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রথমেই বলে রাখি, যেহেতু এটা ভারত সরকার দ্বারা পরিচালিত, তো প্রথমে আপনি পোস্ট অফিসে তো পাবেনই, অর্থাৎ পোস্ট অফিসে আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, যে কোনো অনুমোদিত ব্যাংকেও কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো কিছু কিছু ব্যাংকের নাম আমি বলছি, এই ব্যাংকগুলোতে আপনি চাইলে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রথমেই যেটা রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর রয়েছে ব্যাংক অফ বরোদা, আন্ধ্রা ব্যাংক, তারপর রয়েছে কর্পোরেশন ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, তারপর রয়েছে আপনার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, আইডিবিআই ব্যাংক, তারপর রয়েছে আপনার সিন্ডিকেট ব্যাংক, তারপর রয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, তারপর রয়েছে দেনা ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইউকো ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ পাতিয়ালা, এরপর রয়েছে বিজয় ব্যাংক এবং শেষে রয়েছে স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ। এই এতগুলো ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংকে আপনি কিন্তু খুলতে পারবেন। এছাড়াও এই ব্যাংকগুলো ছাড়াও অন্য কোনো ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, সেখানে কিন্তু আপনি আপনার ব্যাংকে যাবেন, গিয়ে জিজ্ঞেস করে নিতে পারবেন সেখানে আপনার এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খোলা যাবে কিনা। যদি যাই তো ভালো কথা, না হলে এতগুলো ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংক আপনি খুলতে পারবেন। চাইলে পোস্ট অফিসে তো পারছেনই, সেটা হচ্ছে ফার্স্ট চয়েস। এবার এই অ্যাকাউন্টে, অর্থাৎ এই যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এই অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে।
প্রথমেই বলে রাখি, আপনাকে ব্যাংক থেকে তো ফর্ম ফিল আপ করতেই হবে। এছাড়াও ব্যাংক থেকে যে যে ডকুমেন্টসগুলো বলবে আপনি আপনার সব ডকুমেন্টসগুলো রেডি রাখবেন। ব্যাংক থেকে যেটা বলবে সেটা দেবেন। মেনলি রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এইসব ডকুমেন্টসগুলোই এখানে কিন্তু লাগে। এবার আসা যাক এই অ্যাকাউন্টের ডিপোজিট লিমিট কত। তো প্রথমেই বলে রাখি, এই অ্যাকাউন্টে আপনি সর্বনিম্ন যে টাকাটা রাখতে পারবেন সেটা হচ্ছে 1000 টাকা। তবে বলে রাখি, এখানে কিন্তু একটা বেসিক জিনিস আপনাদেরকে বলে রাখি, যেটা আপনাদের কিন্তু কাজে লাগবে। এখানে আপনি 1000 টাকা রাখতে পারবেন ঠিকই, কিন্তু হাজারের গুণিতক হিসেবে টাকা রাখতে পারবেন। মানে ব্যাপারটা কিরকম, একটু মজাদার ব্যাপার। মানে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, এই হিসাবে কিন্তু আপনি টাকা রাখতে পারবেন। মানে 1000 টাকা, 1500 টাকা বা 2500 টাকা, এই হিসাবে টাকা রাখতে পারবেন না। তো বলে রাখি, এর ডিপোজিট লিমিট হচ্ছে, সর্বোচ্চ যে ডিপোজিট লিমিট হচ্ছে সেটা হচ্ছে 30 লাখ টাকা। 30 লাখ টাকা আপনি কিন্তু এখানে রাখতে পারবেন। আপনি যদি 30 লাখ টাকার বেশিও দিয়ে দেন, আপনাকে কিন্তু 30 লাখ টাকা রেখে বাকি টাকাটা রিটার্ন করে দেওয়া হবে। অর্থাৎ ডিপোজিট লিমিট হচ্ছে 30 লাখ, অর্থাৎ 30 লক্ষ টাকা। এবার আসা যাক 2024 সালে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে এখানে সুদের হার কত, যেটা আমি কিন্তু আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছি। তাও আমি আবার বলে দেবো। তো তার আগে এখানে বলে দিই, আপনাদেরকে কিন্তু কোয়ার্টারলি সুদ দেওয়া হবে। মানে ব্যাপারটা কিরকম, বছরে 4 বার কিন্তু আপনার সুদ এখানে ক্রেডিট হবে। এবার বলে রাখি, এখানে আপনি যে টাকাটি ডিপোজিট করবেন সেই টাকার উপর কিন্তু আপনি সুদ পাবেন। যে টাকাটি ডিপোজিট করবেন শুধুমাত্র সেই টাকার উপর সুদ পাবেন। এবার বছরে আপনার 4 বার সুদের ক্রেডিট হবে। কোন কোন মাসে, তো আমি আপনাদেরকে সেটা বলে দিই। 31শে মার্চ, রয়েছে 30শে জুন, 30শে সেপ্টেম্বর এবং 31শে ডিসেম্বর। এই 4টি মাসে কিন্তু, অর্থাৎ 4টি দিনে আপনার সুদটা ক্রেডিট হবে। অর্থাৎ বছরের 4 বার আপনার সুদটা ক্রেডিট হচ্ছে। এবার সেটা আমি আপনাকে বলে রাখি, মনে করুন আপনার এখন যে ইন্টারেস্ট রেট চলছে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 8.20%। এই রেটে কিন্তু, অর্থাৎ এই ইন্টারেস্ট রেট দিচ্ছে আপনাকে 8.20%। কিন্তু পরে কিন্তু আবার সুদের পরিবর্তন হতে পারে। তবে এই যে 8.20% রয়েছে, এটা আপনার চলবে 1 এপ্রিল থেকে একদম 30শে জুন পর্যন্ত। এরপরে সুদের পরিবর্তন হতে পারে। কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে, এই যে সুদের পরিবর্তন, মানে আপনি মনে করুন যে ইন্টারেস্ট রেটে বা যে সুদের হারে আপনি অ্যাকাউন্টটা খুলছেন, আপনি কিন্তু সেই সুদের হারেই কিন্তু এখানে টাকাটা পাবেন। এটা একটা ভালো সুবিধা বলা যায় আপনার। এবং আপনাকে বলে রাখি, আপনি কোয়ার্টারলি যে সুদ পাবেন সেই সুদের টাকাটা যদি তুলে নেন, তাহলে কিন্তু আপনি সেই টাকার উপর কোনো সুদ পাবেন না। মানে আপনার যে জমানো টাকা সেই টাকার উপরই আপনি সুদ পাবেন। এবার যদি আপনি কোয়ার্টারলি সুদটা না তোলেন, সেক্ষেত্রে তখন সেই টাকারও সুদ আপনি পাচ্ছেন। এবার ধরুন, মানে 8.20% সুদের হারে আপনি 30 লক্ষ টাকা রাখলেন। 30 লক্ষ টাকা 5 বছর পরে আপনি রিটার্ন পাবেন, সেটা 42,30,000 টাকা আপনি রিটার্ন পাচ্ছেন। সেক্ষেত্রে যদি দেখেন, তাহলে আপনার সুদ হচ্ছে 30,000 টাকা। আপনি 30 লক্ষ টাকা রেখেছিলেন, আপনি পাচ্ছেন 42,30,000 টাকা। মানে 12,30,000 টাকা আপনি কিন্তু সুদ পাচ্ছেন, সেটা 5 বছরে। এবার এটা যদি আপনি কোয়ার্টারলি করেন, অর্থাৎ কোয়ার্টারলি যদি করেন, তাহলে দেখতে পাবেন আপনি 61,500 টাকা আপনি পাচ্ছেন। এটা যদি আপনি ক্যালকুলেট করেন, তাহলে দেখবেন আপনি কিন্তু মাসে 30,000 টাকার, 20,000 টাকার বেশি কিন্তু আপনি এখানে কিন্তু টাকাটা ইনকাম করতে পারছেন। একটা ভালো পরিমাণ টাকা আপনি কিন্তু যখন বয়স হয়ে যাবে, আপনার অবসরপ্রাপ্ত বয়সে আপনি কিন্তু পাবেন সরকারের তরফ থেকে, এবং এই সুদটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খুললে এখানে যে টাকা রাখবেন সেই টাকার ম্যাচুরিটি, অর্থাৎ সময়কাল কত। তো বলে রাখি, এখানে যে টাকাটি রাখবেন আপনি, এর ম্যাচুরিটি সময়কাল হচ্ছে 5 বছর। অর্থাৎ যে টাকাটি আপনি জমিয়েছেন 5 বছর পরে কিন্তু আপনি রিটার্ন পেয়ে যাবেন। এবার হচ্ছে প্রি ম্যাচুয়ার গ্রোথ। মনে করুন আপনি টাকাটা 5 বছর পর্যন্ত চালাতে বা রাখতে পারবেন না, আপনার আগেই টাকা দরকার এবং আগেই টাকা তুলে নিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি 1 বছরের মধ্যে, অর্থাৎ 0 মাস থেকে 1 বছরের মধ্যে টাকাটি তুলে নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে বলে রাখি, আপনি 0 থেকে 1 বছরের মধ্যে যে সুদটি পাবেন, কোয়ার্টারলি যে সুদটি আপনি পাবেন, সেই সুদের টাকাটা কিন্তু আপনার মূলধন থেকে কেটে নেওয়া হবে এবং বাকি টাকা আপনাকে ফেরত দেওয়া হবে। কিন্তু আপনি যদি ওটা 1 থেকে 2 বছরের মধ্যে টাকাটা তুলে নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার মূলধন থেকে 1.5% টাকা কিন্তু কেটে নেওয়া হবে এবং বাকি টাকা ফেরত দেওয়া হবে। এবার হচ্ছে, আপনি যদি সেটা 2 থেকে 5 বছরের মধ্যে আপনি যদি তুলে নিতে চান, তাহলে আপনার কিন্তু মূলধন থেকে 1% টাকা কেটে নেওয়া হবে। কিন্তু মনে করুন আপনার 5 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে যাওয়ার পরে আপনি যদি সেটা এক্সটেনশন করেন, তাহলে এক্সটেনশনের পর যদি টাকা তুলে নেন, সেক্ষেত্রে আপনার কোনো টাকা দিতে হবে না এবং আপনার মূলধন থেকে কিন্তু কোনো টাকা কাটা হবে না এক্সটেনশন ক্লোজ করার জন্য বা প্রি ম্যাচুয়ার ক্লোজ করার জন্য। এবার এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট চলাকালীন যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু ঘটে, স্বভাবতই এই প্রশ্নটা আসা স্বাভাবিক, কারণ যেহেতু এটা বৃদ্ধ মানুষদের জন্য এবং অবসরপ্রাপ্ত মানুষদের জন্য, তাই এই প্রশ্নটা খুবই স্বাভাবিক।
তো বলে রাখি, যদি এই অ্যাকাউন্ট স্কিম চলাকালীন কোনো বৃদ্ধ বয়স্কের মৃত্যু ঘটে তাহলে সেক্ষেত্রে দুটি ঘটনা ঘটতে পারে। প্রথম যে ঘটনা সেটি হচ্ছে, এই অ্যাকাউন্টটি যদি জয়েন্ট অ্যাকাউন্ট না হয়, সেক্ষেত্রে যে নমিনি আছে সেই নমিনি চাইলে এই অ্যাকাউন্টটিকে কন্টিনিউ করে রাখতে পারে, অর্থাৎ চালিয়ে যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে নমিনি যদি 60 বছর বয়স না হয়, তাহলে সে কিন্তু এই অ্যাকাউন্টে সুদের হারটা সেভিংস অ্যাকাউন্টে সুদের হারের মতো পাবে, মানে 4% মতো সুদ কিন্তু এখানে পাবে। দ্বিতীয়ত, যদি এখানে জয়েন্ট অ্যাকাউন্ট হয়, তাহলে প্রথম যে অ্যাকাউন্ট হোল্ডার সে যদি মারা যায় এবং দ্বিতীয় যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে সে যদি 60 বছর হয়ে যায়, অর্থাৎ সে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট করার জন্য যে যে শর্তাবলী প্রযোজ্য সবকিছুই ফুলফিল করে, তাহলে সে চাইলে অ্যাকাউন্টটিকে চালাতে পারে এবং নর্মালি যেটা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ইন্টারেস্ট রেট সেই রেটেই কিন্তু অ্যাকাউন্টটি চলবে। অথবা যদি তা না হয় তাহলে কিন্তু আবার সেই একই যেটা আগের মতো পদ্ধতি নর্মালভাবে কিন্তু সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট পাবে। এবার সে নমিনি চাইলে টাকাটা তুলেও নিতে পারে সময়ের আগে, কিন্তু সব শর্তাবলী সেম। তো এই ছিল আজকের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সংক্রান্ত সব কিছু আলোচনা। এরপরেও যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তো আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত, শুধু ব্যাংক নয়, যে কোনো ডকুমেন্টস, আমরা আমাদের জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কোনো তথ্য বা কোনো কিছু ঘোষণা যখন হয় সেসব সংক্রান্ত ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।